ছোট ভাইয়ের স্ত্রীকে দেখার সাথে সাথে আমার ভিতরে উথাল পাতাল করতে আরম্ভ করলো। এ যেন কোনো মানুষ নয়, এ যেন সাক্ষাৎ হুড়পড়ি দাঁড়িয়ে আছে আমার সামনে। একটা নারী এতটা সুন্দর হয় কি করে? নীল চোখ আর ঘন কালো কোঁকড়ানো চুল, তার হলুদ বর্ণ গায়ের সাথে এমনভাবে ফুটে উঠছে যেন কোনো শিল্পী তার এই অবয়ব নিস্তুলি দিয়ে এঁকেছেন। আমি আশ্চর্যজনিত হয়ে হা হয়ে তাকিয়ে রইলাম। সেও নীলাভ চোখে আমার দিকে তাকালো কয়েকবার। একটা মানুষ চোখের চাহনিতে এতটা আকর্ষণ আমি আমার জীবনে অনুভব করিনি কখনো। মেয়েটার প্রতি এই আশ্চর্যবোধ আর এই আকর্ষণের পিছনে তার অপরূপ সৌন্দর্য ছাড়া আরও একটা বড় কারণ ছিল। আর সেটা ছিল আমার ভাই রিয়াদ। সে ছিল একজন মানসিক প্রতিবন্ধী। মানুষের জৈবিক চাহিদা বোঝাতেও পরের কথা, নিজের ভালো মন্দ বোঝার ক্ষমতাটুকু ছিল না তার। এক কথায় সে ছিল পাগল। একজন সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধীর স্ত্রী এমন রূপবতী একটা মেয়ে কেন হতে যাবে? সেই প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমি এমন আশ্চর্য হয়ে তাকিয়ে থেকে তাকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? সে আমার চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, সুহাসিনী। ওর নামটা আমার কানে বাজতে থাকলো, আর ওর দৃষ্টি যেন আমার কাছে কিছু চাইতে লাগলো। ভেতরে যাও, গিয়ে দেখো রিয়াদ কি করছে। ঠিক এমন সময় হঠাৎ পাশ থেকে আমার মা সুহাসিনীকে বেশ কড়া গলায় বললেন কথাটা। সুহাসিনী বাধ্য মেয়ের মতো ভেতরে চলে গেল, আর আমি তার দিকে অপালক তাকিয়ে রইলাম। তার পিঠের উপর পড়ে থাকা চুলগুলো দুলতে থাকলো তার এক একটা পদক্ষেপে। সুহাসিনীর প্রতি আমার জন্ম নেওয়া আকর্ষণটা মুহূর্তের মধ্যে একটা শক্ত চাহিদাতে পরিণত হলো। না চাইলেও মেয়েটাকে নিজের করে পাওয়ার একটা চিন্তা আমার মাথায় চেপে বসলো। তুমি এখানে কেন এসেছো, ফারহাদ? সুহাসিনীর ভেতরে যাবার পরপরে মা আমাকে কঠিন গলার প্রশ্নটা করে বসলেন। আমি এখানে কেন এসেছি, এই প্রশ্ন জানতে চাওয়ায় আমার মায়ের জন্য খুবই যৌক্তিক। নিজের ভাই আর মাকে ছেড়ে প্রায় ১৯ বছর আগে আমি চলে গিয়েছি জার্মানিতে। নিজের স্ত্রী আর ২ সন্তান নিয়ে আমি ওখানেই থাকি। মাঝে মাঝে শ্বশুরবাড়িতে দেখা করতে দেশে আসলেও এই ১৯ বছরে ওদের সাথে কখনোই দেখা করিনি আমি। এমনকি নিজের বিয়েতে ওদেরকে আসতে পর্যন্ত দেয়নি। রিয়াদ প্রতিবন্ধী হওয়ার কারণে ছোটবেলা থেকে খুব বিরক্ত ছিলাম। ওকে আমি কখনোই সহ্য করতে পারতাম না। সবথেকে বড় কথা, ওকে আমি যতটা না অপছন্দ করতাম, তার থেকে বেশি অপছন্দ করতাম আমার মাকে। ছোটবেলা থেকে তার অস্বাভাবিক কার্যক্রমগুলো আমাকে যন্ত্রণা দিত। আমার বাবার মৃত্যুর জন্য আমি মনে মনে আমার মাকেই দায়ী করি। শুধু তাই না, আমি মনে করি আমার ছোট ভাই রিয়াদ প্রতিবন্ধী হবার পিছনে তার এই অস্বাভাবিক কার্যক্রমগুলি জড়িত। একেবারে ছোট থেকে না বুঝতেও সামান্য বড় হবার পর এই উদ্ভট কার্যক্রমগুলি আমার কাছে এক্কেবারে শ্বাসরুদ্ধ হতে লাগলো। দেশের দূর দূর প্রান্ত থেকে বিভিন্ন মানুষ তার কাছে আসতেন তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। আর সে তাদের সমস্যা সমাধান করতে উদ্ভট সব উপায়ে। এদের মধ্যে আবার অনেকে মানসিক রুগীও নিয়ে আসতেন বদ আছর ছাড়বার জন্য। তাদের দেখে আমার খুব রাগ হতো, মনে প্রশ্ন জাগত, তারা কি দেখে যে আমার মায়ের নিজের ছেলেটাই প্রতিবন্ধী? তার যদি ক্ষমতা থাকতো সে নিজের ছেলেকে সুস্থ করতো। কিন্তু না, আমার মতন করে তারা চিন্তা করতেন না কখনো। আমি বুঝতে পারতাম আমার মাকে তারা যতটুকু সম্মান করতেন তার থেকে বেশি ভয় পেতেন। সপ্তাহে প্রত্যেক রবিবার রাতে তার কাছে কিছু মানুষ আসতেন। মানুষের পোশাকগুলো আশা এক্কেবারে ব্যতিক্রম। আমাদের বাড়ির নিচতলার ঘরটায় দরজা লাগিয়ে আগরবাতি জ্বালিয়ে তারা কি করতেন সেটা আমি আজ অবধি জানি না। সেই রাতগুলো আগরবাতির গন্ধে আর ভয়ঙ্কর কিছু শব্দে আমি কুঁকড়ে থাকতাম আর প্রার্থনা করতাম, খোদা, আমাকে তুমি এই নরক থেকে রক্ষা করো। আমার স্পষ্ট মনে আছে সেদিনের কথা। সন্ধ্যা হবার ঠিক কিছু আগে খেলতে খেলতে নিচের ঘরটায় খোলা পেয়ে আমি একাই একাই চলে গিয়েছিলাম সেই ঘরে। ঘরের কোণার দেওয়ালে উঁচু উঁচু মূর্তির ন্যায় কিছু কালো কাপড় দিয়ে আবৃত ছিল। আমি মনের অজান্তে সেগুলো কাছে নিয়ে গিয়ে হাত উঁচু করে একটা কাপড় টান দিলাম। কাপড়টা সরে গিয়ে মূর্তিটা দৃশ্যমান হবার সাথে সাথে প্রচণ্ড ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। যতদূর মনে পড়ে আমি বীভৎস কালো একটা মূর্তি দেখেছিলাম।
রূপক কোনো পিচাস অথবা পেতের আদলে বানানো একটা মূর্তি। মূর্তিটার চোখ ছিল লাল কাপড় দিয়ে বাঁধা। এই জিনিসটা আমার পরিষ্কার মনে আছে। মূর্তিটাকে আজও মনে করলে ভেতর ভেতর সামান্য আতঙ্ক অনুভব করি। সেদিন জ্ঞান আসার পর দীর্ঘদিন জ্বরে পড়েছিলাম আমি। এই জ্বরে হয়তো আমি মরেই যেতাম। সেই সময় আমাকে এই নরক থেকে আর মৃত্যু থেকে উদ্ধার করেছিলেন আমার স্কুলের হেডমাস্টার ও আমার বর্তমান শ্বশুর। আমি তার হাত ধরে চলে এসেছিলাম সেদিনের পর থেকে এই নরকে। আর একটি বারের জন্য পা রাখিনি। প্রচণ্ড মেধাবী ছাত্র হওয়ার কারণে আমাকে আর পেছনে তাকাতে হয়নি। কয়েক বছরের মধ্যে স্কলারশিপ নিয়ে স্ত্রী মারিয়াকে সঙ্গে দিয়ে পাড়ি দিয়েছি দেশের বাইরে, জার্মানিতে। শ্বশুরকেও ঢাকাতে নিয়ে এসেছিলাম। এই নরকের আশেপাশে আমি আর আমার কোনো আপনজনের ছায়া পড়ুক, সেটা আমি চাইনি। কিন্তু আজ এত বছর পর নিজের থেকে এখানে আসা বিনা কারণ ছিল না। এই আগমনের পেছনে দুটো শক্ত কারণ ছিল। আমি দূরে চলে গেলেও আমার সাথে ঘটে যাওয়া ছোট্টবেলায় দুর্বিষহ স্মৃতি আমাকে ছেড়ে যায়নি। প্রায় রাতে ভয়ে চিৎকার করে উঠি আমি। জার্মানিতে বেশ সাইকিয়াট্রিস্টের সাথে আমার বহু সেশন হয়েছে। এই সমস্যা কমে আসলেও একেবারে সুস্থ হয়নি কখনো। একাধিক মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলার পর শেষ পর্যন্ত প্রত্যেকটা একটাই সমাধান দিয়েছে আমাকে। আর তা হলো, যে জায়গা থেকে আমার ভয় শুরু হয়েছে সেখানে গিয়ে ভয়টাকে শেষ করতে হবে। মন না চাইলেও স্ত্রীর অকুল অনুরোধ আর এই কয়েক বছরে জমানো সাহস আর বাস্তবতা আমাকে নিয়ে এসেছে এখানে। ২ নম্বর কারণটা আমার ছোট ভাই রিয়াদ। মাকে অপছন্দ করায় তাকেও অপছন্দ করতাম। কিন্তু দূরে যাবার পর ভাইয়ের জন্য ভীষণ মনটা টানছিল আমার। সম্ভব হলে এই নরক থেকে ভাইকে উদ্ধার করব। এই প্ল্যানটা মনে মনে ভেবে রেখেছিলাম। দেশে আসছে এলাকার পূর্বে পরিচিত কয়েকজনের সাথে কথা বলে আগেই জানতে পেরেছি আমার মা আমার ভাই রিয়াদের বিয়ে দিয়েছেন। কথাটা শুনে মেজাজটা চটে গেলেও আমি জানতাম তার মতো মানুষের জন্য এটা খুব সাধারণ একটা কাজ। মনে মনে ভেবেছিলাম, যেহেতু তার এখন বয়স হয়েছে, সুতরাং আগের মতো ভাইয়ের দেখাশোনা একা হাতে করতে পারছে না। তাই নিশ্চয় গরিব কোনো মেয়েকে টাকার লোভ দেখিয়ে এই কাজ করেছেন তিনি। কিন্তু সুহাসিনীকে দেখে আমি সত্যি বিরাট ধাক্কা খেয়েছিলাম। ফারাত, মায়ের দ্বিতীয় ডাকে আমার ঘোর ভেঙে তার দিকে তাকালাম। দেখলাম সত্যিই বেশ বয়স হয়েছে তার। আগের মতো সেই তীক্ষ্ণতা আর নেই। আমি দাঁত কামড়ে তার চোখের দিকে তাকিয়ে বললাম, এই বাড়িটা আমার বাবার। আমি কেন এখানে এসেছি তার জবাব আপনাকে দেবার কোনো প্রয়োজন নেই। যদি আমি চাই আপনাকে এখানে থাকতে নাও দিতে পারি। কথাটা বলেই আমি তাকে উপেক্ষা করে ঘরের ভিতরে পা বাড়ালাম। একবারের জন্য পেছনে ফিরে তাকে দেখলাম না আমি। মনে মনে ভাবলাম, যা ইচ্ছে তাই। এই কাজটা করে আমি বেশ প্রশান্তি বোধ করছিলাম। মনে হচ্ছিল একটা চাপা পাথর যেন বুকের উপর থেকে সরে গেল। ভেতরে ভেতরে বেশ উৎফুল্ল বোধ হচ্ছিল। এখানে একটা কথা উল্লেখ করা জরুরি। আমার ভাই রিয়াদের জন্মের পর বাবা যখন বুঝতে পারল সে একজন মানসিক প্রতিবন্ধী, তখন তিনি মারা যাওয়ার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিলেন। কারণ আমার বাবা মায়ের সম্পর্ক যে ভালো ছিল না, সেই স্মৃতি মনে পড়লেও বাবার এই কাজ থেকে সেটা নিশ্চিত বোঝা যায়। আমি বাড়ির চারপাশে দেখতে দেখতে ভেতরে যেতে লাগলাম। দীর্ঘ ১৯ বছরে এই বাড়ির তেমন কোনো পরিবর্তন হয়নি বললেই চলে। একদিনের ঝাপসা স্মৃতিগুলো যেন হঠাৎ পরিষ্কার হয়ে উঠছিল। সিঁড়ি দিয়ে উঠে আমি সোজা চলে গেলাম আমার ভাই রিয়াদের ঘরে। একটা কাঠের চেয়ারের ঠিক জড় বস্তুর মতো হাত পা ছড়িয়ে বসেছিল সে। ঘোলা চোখ আর কাঁচা পাকা চাপ দাড়ি দেখে একেবারে চেনার উপায় নেই। তার পাশেই বসেছিল সুহাসিনী। আমি আবার তাকে দেখলাম। আমার চোখ আবার আটকে গেল ওর দিকে। চোখ যেন আর সরাতে ইচ্ছে করছে না। আমাকে দেখে সেও একটা লাজুক হাসি আসলো। আমি জানি না আমি বলতে পারবো কি না, কিন্তু আমি একটা ছিল সেই হাসিতে যাকে আমাকে অস্থির করে দিয়েছিল। এমন এক সময় পেছন থেকে এক অপরিচিত কর্কশ কণ্ঠে সুহা ডাক শুনে আচমকা কেঁপে উঠলাম আমি। পেছনে ফিরতে একজন মানুষকে দেখতে পেলাম, যাকে আমি আগে দেখিনি। একজন বয়স্ক বৃদ্ধ মানুষ। তিনি লাঠিতে ভর দিয়ে দরজায় বাইরে আবছা অন্ধকারে দাঁড়িয়েছিলেন। আমি দরজার সামনে গেলাম ওনাকে আরও ভালোভাবে দেখার জন্য। তিনি একটা কালো জুব্বা পরিহিত ছিলেন। তার সারা মুখ আর হাতে ছোপ ছোপ দাগ ছিল, ঠিক বসন্ত রোগীর দাগের মতো। বলতে খারাপ লাগলো, তিনি দেখতে বেশ কুৎসিত একজন মানুষ।
সুহাসিনী তার ডাকে জবাব দিলেন, জি বাবা। এমন কুৎসিত একজন মেয়ে সুহাসিনীর মতো সুন্দরী কি করে হয়, সেটাও আমার মাথায় আসলো না কোনোভাবেই। বড় সাহেবকে তার ঘরটা গুছিয়ে দাও মা, উনি অনেক দূর থেকে এসেছেন, কিছুদিন থাকবে মনে হয়। লোকটা কথা বলার সময় আমার মনে হলো তিনি অন্ধ, কিন্তু উনি যখন চলে যাচ্ছিলেন তখন তার ইশারা আর লাঠির ইশারাগুলো দেখে সেটা একেবারে নিশ্চিন্ত হলাম আমি। মেহমানদের ঘরটাতে থাকতে দেওয়া হলো আমাকে। আমি ঘরে ঢুকতেই আমার স্ত্রীকে ফোন করে আহ, আমার খবর দিলাম। তার সাথে কিছুক্ষণ ভালো মন্দ কথা বলে ফোন রেখে স্নান সারলাম। আমার স্ত্রী মারিয়া বেশ সুন্দরী, কিন্তু সুহাসিনীর কাছে কিছুই না। আমার স্ত্রী মারিয়া কেন দেখার সাথে সাথে তাক লেগে যাওয়ার মতো সুন্দরী মেয়ে পর্যন্ত সুহাসিনী দেখে মূর্ছা যাবে। সুহাসিনী যেন একটা রূপের আগ্নেয়গিরি। ওকে দেখে আসার পর উদ্দেশ্য আমি একেবারেই ভুলে গেছি। আমাদের বাড়ির আশেপাশে সেদিনই বিকেলে বের হয়েছিলাম। লোকজন নেই বললেই চলে। আশেপাশের এলাকাগুলিতে শহুরে হয়ে গেলেও এই এলাকাটা এখনো আগের মতোই আছে। অপরিচিত দুজন লোকের সাথে দেখা হয়েছিল। তাদের আমার পরিচয় দিতে বুঝতে পারলাম আমার উপস্থিতি আমার মায়ের মতো তারাও পছন্দ করছেন না। না করলে নাই, কাল থানায় যাব। আমার মা এই এলাকার সবার ভণ্ডামি একেবারে শেষ করব আমি। বিছানায় শুয়ে শুয়ে আবার ঘড়ি দেখলাম। রাত 2:25। আমি প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে ঘড়ি দেখেই চলছি। মনটা সুহাসিনীকে দেখতে চাইছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেলেও একটা সুযোগ আছে ওর কাছে যাবার। সুহাসিনীর দৃষ্টি আমাকে এই ইঙ্গিত করেছে, আমি জানি। আর করবে না না বা কেন? এমন একটা মেয়ে একজন প্রতিবন্ধীর কাছে কী বা পাবে? বিছানা থেকে উঠে আমি আমার ঘর থেকে বের হলাম। পা টিপে টিপে রিয়াদের ঘরে গিয়ে দরজা খুলে উকি দিতে চমকে উঠলাম আমি। আমার শরীরের সমস্ত লোমগুলো একসাথে দাঁড়িয়ে গেল। এমন একটা দৃশ্য যা কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিল আমাকে। কাপড়ে ঢাকা দুটি অর্ধনগ্ন শরীর জড়বস্তুর ন্যায় পড়েছিল বিছানার উপর। ছোটবেলায় দেখা সেই মূর্তিটার মতো। ওদের চোখগুলো লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। ঘরটা বেশ ধোয়াটে হবার কারণে সম্পূর্ণরূপে নিশ্চিত হবার জন্য আমি পুনরায় তাকালাম ওদের দিকে। না, আমার কোনো ভুল হচ্ছে না। রিহাত আর সুহাসিনীর নিষ্প্রাণ দেহ পাশাপাশি টান টান হয়ে পড়ে আছে। ঘরের ভেতর থেকে আগরবাতির ধোঁয়া আর গন্ধ আমার নাকে আর চোখে বুদবুদ করে ঢুকছে। এই গন্ধ আমার চেনা। বহু বছর আগে এক যন্ত্রণাদায়ক গন্ধ এটা। কিন্তু সামনে ছোট ভাই রিয়াদ আর তার স্ত্রী সুহাসিনীর নড়াচড়াহীন দেহ আমাকে অন্য কিছু ভাবালো। হায় খোদা, ওরা জীবিত না মৃত? চিন্তায় আমার মাথায় আসতে আমি জলদি পা বাড়ালাম ঘরের ভেতরে। ঘরের ভেতরে পা রাখার আগে মাথার পেছনে সজোরে আকস্মিক একটা লাঠির আঘাতে আমি লুটিয়ে পড়লাম। সাথে সাথে আমার চোখ ঝাপসা হয়ে এলো। এই ঝাপসা দৃষ্টিতে আমি দেখতে পেলাম কেউ একজন ঘরের দরজায় দ্রুত বন্ধ করে দিচ্ছে। মাথার পেছন থেকে রক্তের প্রবাহটাও টের পাচ্ছিলাম, কিন্তু হাত উঠানোর মতো শক্তি পাচ্ছিলাম না। তারপর আর কিছু মনে নেই। সম্ভবত অল্প সময়ের মধ্যে আমি জ্ঞান হারিয়েছিলাম। মোবাইলে অ্যালার্ম বাজার আওয়াজে পরদিন সকালে ঘুম ভাঙলো আমার। ঘুমের ঘোর কাটার সাথে সাথে আমি বিছানা থেকে লাফিয়ে উঠে চলে গেলাম আমার ভাই রিয়াদের ঘরে। কে জানি কি হাল হলো ওদের। কাল রাতের কথা আমার পরিষ্কার মনে আছে। মিনিট 5 হেঁটে রিয়াদের ঘরের সামনে দাঁড়িয়ে আমি হয়ে গেলাম। রিয়াদ একদম স্বাভাবিকভাবে একটা কাঠের চেয়ারে বসে আছে এবং তার পাশে বসে আছে সুহাসিনী। সুহাসিনী রিয়াদের মুখের সামনে একটা পেয়ালা ধরে ওকে কিছু খাওয়ানোর চেষ্টা করছিল, আর রিয়াদ ভাবান্তরহীন সামনে তাকিয়েছিল। আমি কি কোনো স্বপ্ন দেখছি, নাকি গত রাতের স্মৃতিটা একটা দুঃস্বপ্ন ছিল? কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলাম আমি। গত রাতের পুরো ঘটনা মনে করতেই আপনা আপনি মাথার পিছনে হাত রাখলাম আর কাতরে উঠলাম ব্যথায়। হাত সামনে আনতে আঙ্গুলের উপর সামান্য রক্তের ছাপটা স্পষ্ট দেখতে পেলাম। গতকাল রাতে যা ঘটেছে সেটা কোনো দুঃস্বপ্ন ছিল না, এই ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে শচীনে তাকালো আমার দিকে। আমি প্রশ্নবিদ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। কি হচ্ছে এসব? গতকাল রাতে ওর অবস্থা আমার চোখের সামনে যেন ভাসছিল। শচীনের মায়াভরা চোখে আমার দিকে তাকিয়েছিল। ওর জন্য ভেতরে ভেতরে আমি এক তীব্র যন্ত্রণা অনুভব করতে লাগলাম। এমন সময় সুহাসিনীর বাবা নামক অন্ধ লোকটাকে দেখতে পেলাম সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। ওনার লাঠি যেন মেঝেতে ঠুক ঠুক আওয়াজে আমি আগেই শুনেছি। এই আওয়াজটা গতকাল রাতেতে রিয়াদের ঘরে ঢোকার আগে
আমার পেছন থেকে এসেছিল। আমি তীক্ষ্ণ নজরে লোকটার লাঠির দিকে তাকিয়ে রইলাম। মুছে ফেলার চেষ্টা করা হলেও ওনার লাঠির নিচের অংশে রক্তের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। এইবার সমীকরণটা আমার মাথায় আসলো, যেটা আরো আগে আসা উচিত ছিল বলে মনে করেছিলাম। এই সবগুলো আমার মায়ের কাজ ছাড়া আর কারো কাজ না। ওনাকে আমি ছোটবেলা থেকে চিনি। মানুষকে ভয় দেখানো তার কাছে বাচ্চার খেলার মাত্র। সুহাসিনীর মতো এক অপরূপ সুন্দরী একটা মেয়েকে ভয় দেখিয়ে রিয়াদের সাথে বিয়ে দিয়েছে। তা না হলে একটা সাধারণ মেয়েকে সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধী কখনোই বিয়ে করবে না, কখনোই না। আর এখন আমাকে ভয় দেখিয়ে এই বাড়ি থেকে বের করার পরিকল্পনা করছে। প্রচণ্ড রাগে দাঁত কিরমির করে উঠল আমার। ঘরে গিয়ে মোবাইল আর মানিব্যাগ সাথে নিয়ে সোজা রওনা হলাম থানার উদ্দেশ্যে। তার একটা বিহিত করতে হবে। চোখের সামনে এইসব মানা যায় না। কিন্তু আমার চোখের সামনে আরও কিছু ঘটনা আমি উপেক্ষা করে গিয়েছিলাম, সেটা একদমই বুঝতে পারিনি তখন। বেশ চেঁচামেচি করে থানা থেকে একজন পুলিশ আনতে হলো আমার। বাসা থেকে 40 মিনিট হাঁটা দূরত্বে থানাটা। ওরা নাকি সামনের সপ্তাহের জন্য অন্য এলাকায় নিয়ে যাচ্ছে থানাটাকে, সেজন্য সবাই মহাব্যস্ত। থানার লোকেরা এই অজুহাত দিলেও আমার কেন যেন মনে হচ্ছিল আমার বাড়ির ঠিকানা শোনার পর ওরা আর আসতে চাইছে না। বাড়িতে ঢুকতেই হাতের বায়ে লম্বা একটা লবি, যার পাশাপাশি দুটো ঘর। একটা ঘর আমার মায়ের আর অন্যটা আমার ভয়ের। এই ঘরের সেই বীভৎস মূর্তিটাই আমি দেখেছিলাম। আর সেখানেই আমার 4 জন বসেছিলাম। আমি, আমার মা, সুহাসিনীর বাবা আর থানার পুলিশ। সময় তখন সন্ধ্যা গড়িয়ে প্রায় রাতের দিকে। আমি সুহাসিনীর বাবাকে উদ্দেশ্য করে পুলিশকে আমার অভিযোগ জানাতে আমার মাকে দেখলাম উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে একটা কালো মোমবাতি জ্বালালো। আমি লক্ষ্য করলাম আমার সাথে আসা পুলিশটি মাকে যথেষ্ট সমীহ করে চলেন। আমি বিরক্ত নিয়ে আরও কিছু বলার আগে আমার মা বললেন, তোমার মাথায় পাওয়া চোটটা ওনাকে দেখাও ফারাত। তোমার মাথার পিছনে হাত দিয়ে পুলিশটাকে ক্ষতটা দেখাতে গিয়ে আশ্চর্য হয়ে গেলাম আমি। কিছুক্ষণ আগ পর্যন্ত রয়ে যাওয়া ক্ষতটা আর নেই, একেবারে মসৃণ ত্বকের মতো হয়ে গেছে। আমি চোখ বড় করে আমার মায়ের দিকে তাকিয়েছিলাম। সে ঠান্ডা দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, এখান থেকে চলে যাও ফারাত, এটাই সবার জন্য মঙ্গল। আমার সাথে আসা পুলিশটাকে দেখলাম নতজানু হয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি বুঝতে পারলাম এই বাড়ি কেন, এই সমগ্র এলাকায় আমি একা। হঠাৎ করে একটা আতঙ্ক অনুভব হতে লাগলো আমার ভিতরে। আমার মনেও বারবার বলছিল এখান থেকে চলে যেতে। তখনই আমার চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাকে আটকে রাখলো সুহাসিনী। ওর আকর্ষণ আমাকে আর যেতে দিল না। তারপর টানা 2 দিন আমি এই বাড়ির সবাইকে লক্ষ্য করতে লাগলাম। এই 2 দিন পর্যালোচনা করে আরও ব্যাপারে খটকা লাগলো আমার। অন্ধ লোকটাকে সুহাসিনী বাবা ডাকলো, সে ছিল সুহাসিনী আর এই বাড়ির একজন নজরদার। 24 ঘন্টা সুহাসিনী তার নজরবন্দি করে রাখতো এই লোকটা। আমি তার প্রতি কার্যক্রমে আশ্চর্য হয়ে গেছিলাম। আমাকে সুহাসিনীর কাছে পর্যন্ত ঘেঁষতে দিত না সে। আমি সুহাসিনীর কাছে গেলে কিভাবে যেন টের পেয়ে যেত সে। শুধু তাই নয়, এই লোকের চালচলনের তীক্ষ্ণতা এতটাই প্রখর ছিল যে আমি তাকে সন্দেহ করতে আরম্ভ করলাম। সে কি আসলেই অন্ধ কিনা। আরও এই একটা ব্যাপারে আমি বেশ অবাক হলাম। এই বাড়িতে আমি আর আমার মা ছাড়া কেউ ঘরের বাইরে যায় না। না সুহাসিনী, না রিয়াদ, আর না ওই অন্ধ লোক। সুহাসিনীকে আমি কয়েকবার ইশারা করে বাইরে আসতে বললেও সে ঘরের বাইরে বের হয়নি। এর কারণ আমার কাছে অজানা ছিল। 1 সপ্তাহ সময় নিয়ে নিজের মানসিক চিকিৎসার জন্য দেশে এসেছিলাম আমি। আজ প্রায় 4 দিন হয়ে গেল। আমার স্ত্রী আজ সকালে আমার অগ্রগতির কথা জানতে চাইলে আমি মিথ্যে বললাম। আমার এখানে আরও কিছুদিন থাকা লাগতে পারে, এই কথাটাকে জানিয়ে দিলাম কথার মাঝখানে। আমাকে রাতে ঘুমানোর আগে ঘুমের ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিয়ে ফোন রাখলো সে। আমি নিজেও জানতাম না আমি কি করতে যাচ্ছি। শুধু জানতাম নিজেকে একটা মোহে জড়িয়ে ফেলছি। ঘুমের ওষুধের কথাটা এই কয়েকদিন আমার মাথায় ছিল না। এটাকে যে করেই হোক কাজে লাগাতে হবে। ওই অন্ধ লোকটাকে যে করে হোক এটা সেবন করাতেই হবে আমাকে। তাহলে আমি সুহাসিনীর কাছে যেতে পারবো আর জানতে পারবো কি হচ্ছে এখানে। রাতের বেলা মা একেবারেই উপরে আসেন না। অন্ধের প্রতি অগাধ বিশ্বাস তার। এই লোকটা ঘুম পাড়াতে পারলেই আমার কাজ হয়ে যাবে আশা করা যায়। সন্ধ্যার দিকে হঠাৎ লাগেজ গোছাতে আরম্ভ করলাম। আমি বের হয়ে আজ রাতেই
চলে যাব এমন একটা ভাব ধরলাম। আমার চলে যাবার কথা শুনে অন্ধ তার কাছ থেকে সামান্য খেয়াল হাঁটাতে এই সুযোগে রান্নাঘরে গিয়ে আমি আমার কাজ করে ফেললাম। এখন শুধু অপেক্ষার পালা রাতের। আজ রাতে যদি রিয়াদের দরজার কাছে এই অন্ধ না থাকে, তাহলে সুহাসিনীর সাথে কথা বলার সুযোগ হবে আমার। ঘড়ির কাঁটায় 12টা পেরিয়েছে। ঘড়ির কাঁটার প্রতিটা শব্দ যেন আমার বুকে বাড়ি দিচ্ছিল। আমি দরজা খুলে বের হলাম। রিয়াদের ঘর পার হতেই আমার বুকটা ধুক ধুক করতে লাগলো। মনের মধ্যে একটা চাপা আতঙ্ক নিয়ে আমি চলে গেলাম অন্ধের ঘরে। গিয়ে দেখলাম মরার মতো ঘুমোচ্ছেন সে। ওষুধের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে নিশ্চয়। আমার অর্ধেক ঝামেলা কমে গেল। এবার নিচে গেলাম মাকে এক ফাঁক নিয়ে দেখে আসার জন্য। ওনাকে দেখার পর যেন আমার খুশিতে বাঁধ ভেঙে গেল। অঘরে ঘুমাচ্ছেন উনি। ওনাকে দেখেও বেশ অবাক হলাম আমি। আমার মনে মনে হাসলাম। সামান্য ঘুমের ওষুধে যার এই হাল, তাকে নাকি আমরা সবাই ভয় পাই। আমি আর সময় নষ্ট না করে চলে গেলাম রিয়াদের ঘরে। ঠিক প্রথম রাতে ওদের যেভাবে দেখেছিলাম, ঠিক ওই অবস্থায় দেখলাম। ওদের এই অবস্থা দেখে আমার নিজের কাছে বেশ অস্বস্তি লাগছিল। মাথা ঝেড়ে ঘরের ভিতরে গিয়ে সুহাসিনী ডাক দিলাম। ওর গায়ে হাত দিতে আমি যেন একটা ধাক্কা খেলাম। সারা শরীর মৃত মানুষের মতো ঠান্ডা। সুহাসিনী মেয়েটার শরীরে হাত থেকে সরিয়ে নিলাম আমি। তারপর পাশে থুয়ে থাকা রিয়াদের হালকা করে একটা ধাক্কা দিলাম। রিয়াদের অবস্থা সুহাসিনীর মতো, একদম নিষ্প্রাণ ও ঠান্ডা শরীর। ওদের এই অবস্থা থেকে আমার মাথায় কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিচ্ছ। কি করব এখন? এদিকে নিচে অন্ধলোকটা আর আমার মায়ের ঘুমের ওষুধের প্রতিক্রিয়া কখন যে শেষ হয়ে যায়, সেই দুশ্চিন্তাটাই মাথায় চেপে ধরেছিল। আমি সুহাসিনীর মাথার কাছে গিয়ে ওর চোখের উপর বাঁধা লাল কাপড়টা খুলে দিতাম। কাপড় সরাতে এক ঝটকে উঠে বসলো সে। নির্জীব একটা মানুষ এভাবে আচমকা উঠে বসে আমি সামান্য ভড়কে গিয়ে দুপা পেছনে সরে গেলাম। সুহাসিনী বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। তার ফর্সা মসৃণ অনাবৃত পিঠের দিকে আমার দৃষ্টি না চাইলেও আটকে গেল। আমি নির্লজ্জের মতো হা হয়ে ওকে দেখতে থাকলাম। সুহাসিনীর কাজকর্ম দেখে মনে হচ্ছিল আগরবাতির ধোঁয়ায় ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এভাবে কিছুক্ষণ পার করার পর সুহাসিনী হঠাৎ পেছন ঘুরে তাকালো আমার দিকে। ও আমার দিকে তাকানোর সাথে সাথে আমি বেশ অপ্রস্তুত হয়ে গেলাম। আমাকে দেখে সুহাসিনী শান্তভাবে গায়ের কালো চাদরটা বুকের উপর থেকে উরু পর্যন্ত পেঁচিয়ে শরীরটাকে আবৃত করে নিল। পাশে ওর স্বামী রিয়াদ মরার মতো পড়েছিল, কিন্তু ও রিয়াদকে এমনভাবে উপেক্ষা করে বিছানা থেকে নেমে দাঁড়ালো যে রিয়াদকে দেখেইনি। বিছানা থেকে নেমে সুহাসিনী আমার দিকে ঘুরে দাঁড়াতেই কেন জানি ভয় করতে লাগলো আমার। ছোট ভাই ও তার স্ত্রী শোবার ঘরে এত রাতে তার স্ত্রীর সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হঠাৎ করে অস্বস্তি লাগতে আরম্ভ করলো। এই অস্বস্তিটা আরো আগেই করা উচিত ছিল। করলে হয়তো বেঁচে যেতাম। সুহাসিনীকে কি বলবো? আমি মনে মনে সেই চিন্তা করতে থাকলাম। যদিও ওকে বলার অনেক কিছুই আছে। এই বাড়ির এই অদ্ভুত কর্মকাণ্ডের পিছনে কি চলছে তার উত্তর দেবার মতো মানুষ সুহাসিনী ছাড়া আর আর কেউ ছিল না। সুহাসিনী আস্তে আস্তে হেঁটে আমার এক্কেবারে কাছে দাঁড়াতেই আমার বুকের ভিতর হাঁসফাঁস করতে আরম্ভ করলো। বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে আমি ওকে কিছু বলার চেষ্টা করলাম। কিন্তু তার আগে ও আমাকে নিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে ঘরের বিপরীতে ছোট্ট খুপড়ির ভিতরে গিয়ে ঢুকলো। শুশুনে অন্ধ বাবাকে দিনের বেশিরভাগ সময় আমি এই খুপড়িটায় দাঁড়িয়ে সুহাসিনীকে পাহারা দিতে দেখেছি। সুহাসিনীকে আমি আবার কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, ঠিক তখনই ও আমাকে একটা কথা বলল যা আমার কল্পনার বাইরে। আমাকে একটা সন্তান দিতে পারবেন? ও আমার চোখে চোখ রেখে কথাটা বলল। তার নীলাভ দৃষ্টি আমার বুকের ভিতর দিয়ে কড়া নাড়তে থাকলো। আমি আর কিছু চিন্তা করতে পারলাম না। ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি ওকে আমার ঘরে নিতে চাইলাম। কিন্তু ও কোনোভাবে এই খুপড়ি থেকে বের হলো না। কেন? সেই প্রশ্ন, চিন্তা কোনোটাই আমি করিনি। সুহাসিনীর কাছ থেকে এতটা সরাসরি এমন প্রস্তাব পেয়ে আমি হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। প্রেম বিনিময়ে অন্ধের মতো ব্যস্ত হয়ে গিয়েছিলাম আমি। পরদিন সকালে একটি কর্কশ কান্নার আওয়াজে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে নিজেকে সেই খুপড়ির ভিতরে আবিষ্কার করলাম আমি। কাল রাতে কখন যে ঘুমিয়ে গেছিলাম সেটাও মনে করতে পারছিলাম না। মাথাটা ঝিমঝিম করছিল। গতকাল রাতের ঘোর কাটতে বেশ সময় নিল আমার। বাড়ির নিচতলা থেকে অনবরত একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে সারা ঘর ভর্তি মানুষ দেখে বেশ অবাক হলাম। এই বাড়িতে তো কেউ এমনি এমনি আসার কথা না। আমাকে দেখে মানুষগুলো যেন ভূত দেখার মতো এমন করে সরে যেতে থাকলো।
আমি অবাক হয়ে একটু সামনে এগোতে সিঁড়ি থেকে সামান্য দূরে মায়ের ঘরের দরজাটার দিকে চোখ পড়ল। আর সাথে সাথে আমার মাথাটা গুলিয়ে উঠল। দরজার সামনে লম্বা একটা কালো কাপড়ে ঝুলছিল তার লাশটা। জিব্বা বের হয়ে একেবারে গলা পর্যন্ত ঝুলেছে। শরীরের বিভিন্ন অংশে ছেঁড়া আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। সুহাসিনীর অন্ধ বাবাকে দেখলাম হাউমাউ করে মায়ের লাশের পাশে দাঁড়িয়ে কাঁদছে। তার কান্নার আওয়াজে যতটা না কষ্ট পাচ্ছিল, ভয় প্রকাশ পাচ্ছিল, তার থেকে বেশি মনে হচ্ছিল সে ভয়ে কাঁদতে কাঁদতে মরেই যাবে। তার সাথে আমিও বেশ ভয় পাচ্ছিলাম, যদিও আমার ভয়ের কারণ ছিল ভিন্ন। গতকাল রাতের কথাটা এখনো পর্যন্ত আমি ছাড়া আর কাউকে জানতে দেইনি। আমি যতটা না ভয় পাচ্ছিলাম মায়ের এই আকস্মিক মৃত্যুতে, তার থেকেও বেশি ভয় পাচ্ছিলাম ফেঁসে যাবার আশঙ্কায়। হঠাৎ করে মায়ের হাতের দিকে তাকাতে আশ্চর্য হলাম আমি। আঙ্গুল দিয়ে তার ডান হাতে ৩ আর বাম হাতে ৪ করে ইশারা করা। মনে হচ্ছিল মৃত্যুর আগে সে কিছু একটা বোঝানোর জন্য ইশারা করেছিল। বাড়িতে আসা মানুষগুলো আমাকে এমনভাবে দেখতে লাগলো যেন মৃত্যুর জন্য আমি দায়ী। ওনার মতো এমন অদ্ভুত মানুষের আত্মহত্যা করাটা খুব স্বাভাবিক, কিন্তু আমি ছাড়া কেউ সেটা মনে করেছিল না এই অন্ত্রভুবনে। আমি সুহাসিনীকে দেখতে উপরে গেলাম। রিয়াদ পাশে একদম স্বাভাবিক বসেছিল ও। আমাকে দেখেও মিটমিট করে হাসতে লাগলো আর গুনগুন করতে লাগলো। হঠাৎ সেদিন সুহাসিনীকে কেমন অদ্ভুত লেগেছিল আমার। আমার সমস্ত ভয় দূর করে গিয়ে মায়ের লাশটা কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হলো। সেদিন দুপুরের পর এই বাড়ি থেকে আমি, রিয়াদ আর সুহাসিনীর অন্ধ বাবা। হঠাৎ করে ঘটনাগুলি এত দ্রুত ঘটতে লাগলো যে আমি কোনো সুরাহা খুঁজে পাচ্ছিলাম না। দুপুর গড়িয়ে বিকাল, আমি আমার স্ত্রীর সাথে কথা বলার জন্য ঘর থেকে বের হলাম। আর সাথে কথা বলতে বলতে কিছু দূর হেঁটে গ্রামের বড় রাস্তায় উঠতেই দেখলাম আমাদের আশেপাশে সব লোক নিজেদের মালপত্র নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। আমাকে দেখে তারা যেন নিজেদের গুটিয়ে নিল, তার হাঁটার গতি বাড়িয়ে দিল। আমি আরও একটু সামনে গেলাম। দেখলাম এই প্রস্থান করতে করতে মানুষের পরিমাণ ১-২ জন নয়, পুরো গ্রাম ধরে মানুষ চলে যাচ্ছে। আমার পিলে চমকে উঠল এই অবস্থা দেখে। আমি দ্রুত বাড়ির দিকে রওনা করলাম। সুহাসিনী আর ওর বাবার সাথে কথা বলতে হবে। ঢুকে সোজা অন্ধের কাছে চলে গেলাম আমি। বেশ উত্তেজিতভাবে জিজ্ঞাসা করলাম, কি হচ্ছে এসব? গ্রামের লোকেরা কোথায় যাচ্ছে? আমার প্রশ্নের কোনো উত্তর দিলেন না তিনি। আমি আবার প্রশ্ন করলাম, কেন রাতে সুহাসিনী আর রিয়াদকে এমনভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল? এই প্রশ্নটা করতে উনি আমার কাছ থেকে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। তারপর সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বললেন, রাগে আমার শরীর কাঁপতে লাগলো। আমি বেশ জোরে করে চিৎকার করে বললাম, নিজের মেয়েকে একটা প্রতিবন্ধী ছেলের সাথে বিয়ে দিয়েছেন কোন স্বার্থে? সেটা অন্তত তো বলে যান। আমার এই কথা শুনে উনি থেমে গেলেন। তারপর ঘাড় ঘুরিয়ে মাথা নিচু করে বললেন, সে আমার মেয়ে না। সুরাহা কারো সন্তান হতে পারে না। তার কণ্ঠে আতঙ্কের ছাপ স্পষ্ট পরিষ্কার বোঝা যাচ্ছিল। তার কথা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। আমার মনে খটকা লাগার ব্যাপার যে সত্যি, সেটা আমার ধারণার বাইরে। আমি চলে এলাম সুহাসিনীর কাছে। অন্তত ওর হয়তো কি হচ্ছে বলবে আমাকে। রিয়াদ ঘরেই ও বসেছিল। আমি ওর পাশে গিয়ে বসলাম। তারপর বললাম, তোমাকে কি আমার মা জোর করে রিয়াদের সাথে বিয়ে দিয়েছে? আমার প্রশ্নে হ্যাঁ সূচক মাথা নাড়ল সে। তোমাকেই ওরা জোর করে আটকে রেখেছিল? আমার এই প্রশ্নে সুহাসিনী হ্যাঁ বলল। আমি ওকে নরম করে আবার জিজ্ঞাসা করলাম, এই বাড়ি ছেড়ে তুমি যাবে আমার সাথে? আমাকে আশ্চর্য করে দিয়ে সুহাসিনী না বলল। আমি অবাক হয়ে তাকে আবার বললাম, তুমি কেন আমার সাথে যাবে না? ও আমার প্রশ্নের উত্তর দিল না। আমি বললাম, তাহলে তুমি এখানে থাকতে চাও? ও আবার আমাকে না বলল। আমি সামান্য বিরক্ত নিয়ে বললাম, তাহলে আমার সাথে যাবে না কেন? ও চুপ। আমি ওর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কেন মিথ্যে বলছো? সুহাসিনী আমার দিকে তীক্ষ্ণ নজর তাকিয়ে থেকে বলল, সুরাহা মিথ্যে বলে না। ওর কথায় আমি তখনও বুঝতে পারলাম না, মনে মনে একটা খটকা লাগছিল। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি কালেই চলে যাব। এই কথা বলে ঘর থেকে বের হয়ে গেলাম আমি। যদিও এত কিছু হবার পরেও সুহাসিনীকে ছেড়ে যাইতে মন চাচ্ছিল না। পরদিন সকাল 7টায় ঘুম থেকে উঠতে মোবাইলে 7টা ফোন কল। জার্মানি থেকে আমার কলিগ চেসি 7বার ফোন করেছে। চেসি এতবার কলে একটু চিন্তিত হলাম আমি। মোবাইলের ডাটা অন করে ওকে কল দেওয়ার আগে ওর 8ম কল রিসিভ করলাম আমি। ও আমাকে কল ধরে উত্তেজিত গলায় বলল, ফারাদ, বিশাল ঝামেলা হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে তোমার। আমি ওর কোনো কথাই বুঝতে পারলাম না। কিসের ক্ষতি? আমি ওকে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করলাম,
ফারাদ, তোমার স্ত্রী মারিয়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। চেসির কথা শুনে আমি পুরো নির্বোধ হয়ে গেলাম। কি বলছো ও এসব? কি যাতা বলছে তুমি চেসি? আমার গলা কাঁপতে আরম্ভ করলো। আমার কথার উত্তরে চেসি রেগে গিয়ে বলল, আমি তোমাকে যাতা বলার জন্য ফোন দেই নেই ফারাদ। আমি আজকেই জার্মানি আসছি চেসি, চিৎকার করে বললাম আমি। তুমি এখন জার্মানিতে আসতে পারবে না ফারাদ। মারিয়া একটা সুইসাইড নোট লিখে গেছে, সেখানে তার মৃত্যুর জন্য তোমাকে দায়ী করছে। তুমি মারিয়ার সাথে প্রতারণা করছো, সেই কথাই লেখা আছে নোটে। এখানে আসলে তোমার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তুমি জার্মানিতে আসতে পারবে না। তোমার 2 সন্তান ভালো আছে। আমি ফোন রাখছি, ভালোর থেকো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে চেঁচি ফোন রেখে দিল। আর আমি ভেজা চোখে হতবুদ্ধ হয়ে বসে রইলাম। আমি যেন আমার মধ্যেই নিজেকে পাচ্ছিলাম না। কখন যে মোবাইলের একটা মেসেজ এসেছে সেটাও বুঝতে পারছি না। মেসেজের আসার শব্দে আমি মাথা নিচু দেখতে পেলাম সুহাসিনী ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকাতে মুচকি এসে গুনগুন করতে করতে রিয়াদের ঘরে চলে গেল সে। মোবাইলে মেসেজ সিন বাটনে চেপে দিতেই চেসির পাঠানো ছবি স্ক্রিনে ভেসে উঠল। আমার মারিয়া গলায় কাল কাপড় পেঁচানোর লাশটা দেখা যাচ্ছিল। মারিয়ার গলায় সেই কালো কাপড়টা আমার চেনা, অতি চেনা একটা কাপড়। আমি, হ্যাঁ, নিজের মৃত স্ত্রীর ছবির দিকে তাকিয়ে রইলাম। স্ত্রী মারিয়া ছাড়া জীবনে প্রথম কারো সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল আমার। সুন্দরী মেয়ে দেখলে ভেতরে ভেতরে উত্তেজনা অনুভব করার মতো পুরুষ আমি না, কিন্তু সুহাসিনী ছিল শুধু সুন্দরী না, ও ছিল একটা চুম্বক। সেই ওকে যে দেখবে ওর প্রতি চুম্বকের মতো আকর্ষণ অনুভব করতে থাকবে। আমিও তাই করছিলাম। আর একজন সুহাসিনীর মতো একজন পূর্ণাঙ্গ নারী নিজের থেকে প্রেম নিবেদন করে, তখন সেই লোভে সামলানো একেবারে অসম্ভব। আমার স্ত্রী আকস্মিক মৃত্যুতে আমি মানসিকভাবে ভেঙে পড়লেও একটা ব্যাপার আমাকে ভাবতে লাগলো। দীর্ঘ 19 বছর ধরে আমি দেশের বাইরে, দেশের ভেতরে আমার স্ত্রী আর সন্তানকে না কেউ দেখে না কেউ জানে। তাদের সাথে যোগাযোগের কোনো উপায় নেই। তাহলে মারিয়া কিভাবে জানতে পারলো যে আমি ওর সাথে প্রতারণা করেছি? গতকাল বিকেলে তো ওর সাথে কথা হয়েছিল, কোনো রাগ অভিমান অথবা কষ্টের ছোঁয়াও প্রকাশ পায়নি ওর কথায়। তার থেকে বড় কথা, মারিয়ার জার্মানি থেকে ডিগ্রি নেওয়া একজন শিক্ষিত মেয়ে নিজের স্বামীর বিরুদ্ধে এই রকম কোনো খবর শুনলেও নিজ থেকে যাচাই না করে আত্মহত্যা করার মতো বোকা সে কখনোই ছিল না। তাহলে কি এমন হলো যে তাকে আত্মহত্যা করতে হলো? আর সে দায়ভার আমার উপর চাপিয়ে দিল, যেন সে সকল বিষয়ে সম্পর্কে অবগত। আফসোস চিন্তাটা বেশিক্ষণ করতে পারলাম না। যখনই মনে পড়লো আমার স্ত্রী মারিয়া আর নেই, আমার সব যুক্তিগুলো বিক্ষিপ্ত হতে লাগলো। আমার ভিতরটা হু হু করে উঠল, চোখের পানি পড়তে লাগলো, থেমে গেল একটা সময়। আর সেই সাথে কখন যে আমার চোখ লেগে আসলো সেটা আমি নিজেও জানি না। একদম চুপ করে বসেই ছিলাম আমি। সুহাসিনী হেঁটে হেঁটে আমার কাছে এসে বসলো। ওর হাতটা আমার হাতের উপর রাখতে আমি তাকালাম ওর দিকে। ও একটা হলুদ শাড়ি পরেছিল। আমি তার দিকে মায়াবী নীল চোখের দিকে তাকালাম। কি হয়েছে? সুহাসিনী বেশ আদর করে প্রশ্নটা করলো আমাকে। আমি কিছু বলতে পারলাম না। ফ্যালফ্যাল করে ওর দিকে চেয়ে থাকলাম। ঠোঁটের একটা মৃদু হাসি নিয়ে ও বলল, আমাকে দেওয়া প্রতিজ্ঞার কথা মনে আছে তো? ওর কথায় আমি অবাক হয়ে বললাম, কিসের প্রতিজ্ঞা? সুহাসিনী যে তো আমার থেকেও বেশি অবাক হয়ে গেল। তারপর বলল, ওই যে আমাকে একটা সন্তান দেবার প্রতিজ্ঞা। সুহাসিনীর কথায় আমি আকাশ থেকে পড়লাম। সে রাতের প্রেম বিনিময়ের আগে সুহাসিনী আমাকে এই কথাটাই বলেছিল। এর অর্থ সুহাসিনী কি বোঝাচ্ছে আমি বুঝতে পারলাম না। একটা যুবতী মেয়ে দিনের পর দিন অতৃপ্ত থাকার কারণে সে আমাকে এই প্রস্তাব দিয়েছিল। তখন পর্যন্ত এটাই মনে করেছিলাম আমি। আমি সুহাসিনীকে বললাম, দেখো, আমি এখন এসব করার মানসিকতায় নেই। আমার স্ত্রী, আমাকে একটা সন্তান না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। কথাটা কেড়ে নিয়ে বেশ কড়া করে বলল। আমিও বেশ রেগে গিয়ে বললাম, মানে কি? আমি কি তোমাকে সন্তান দেওয়ার জন্য এখানে এসেছি? আমাকে দেওয়া প্রতিজ্ঞা পূরণ করে আপনাকে করতে হবে। নিজের সন্তানদের বাঁচাতে চাইলে আমাকে একটা সন্তান দিন, তারপর আপনি মুক্তি। এখন সুন্দর নীল চোখ হঠাৎ করে কেমন যেন ঘোলাটে হয়ে গেল, যা দেখে সত্যিকারে ভয় পাচ্ছিলাম। সুহাসিনী এই কথা বলার পর মুহূর্তেই আমি দেখতে পেলাম আমার 2 সন্তান বিরাট একটা বাড়ির ছাদের ঠিক কিনারায় দাঁড়িয়ে আছে। তারা দুজন নিচের দিকে তাকাচ্ছে। আমি দূর থেকে চিৎকার করছি, ওদের সরে আসতে বলছি, কিন্তু আমার চিৎকার ওদের কান অব্দি পৌঁছাচ্ছে না। আমি দৌড়াচ্ছি, কিন্তু ওদের কাছে যেতে পারছি না। এমন সময় একটা ধাক্কায় এই স্বপ্ন ভেঙে লাফিয়ে উঠলাম আমি। উঠে আমার পাশে অন্ধকে দেখে বেশ ঘাবড়ে গেলাম। আমাকে শান্ত করতে গিয়ে অন্ধ বললেন, জোরে জোরে শ্বাস নিয়ে ইন বড় সাহেব, কোনো দুঃস্বপ্ন দেখেছেন নিশ্চয়। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম, সন্ধ্যা হয়ে আসছে। অবাক হয়ে গেলাম আমি।
আমি কি তাহলে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছিলাম? এতক্ষণ ধরে কি স্বপ্ন দেখছিলাম আমি? আমার কাছে যেন একটা তন্দ্রার মতো লাগছিল। স্বাভাবিক হতে আমি বেশ খানিকটা সময় নিলাম। স্বাভাবিক হওয়ার পর আমি অন্ধকে জিজ্ঞাসা করলাম, সুহাসিনী কোথায়? কেন, আপনি জানেন না? এতক্ষণ তো আপনার সাথেই ছিল। আপনার স্বপ্নে বেশ তাচ্ছিল্য দেখিয়ে কথাটা বলল এই অন্ধ। কিন্তু এই অন্ধ কিভাবে জানলো আমি সুহাসিনীকে স্বপ্ন দেখছিলাম? বিছানা থেকে নেমে আমি রিয়াদের ঘরে গেলাম। ঘরের সামনে দাঁড়ালে সুহাসিনীকে দেখলাম আমি। ও একটা হলুদ রঙের শাড়ি পরে বসে আছে, ঠিক স্বপ্নে দেখা শাড়ির মতো। আমাকে দেখে মুচকি হেসে ও ঘর থেকে বের হলো। সুহাসিনী আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন ঠিক যেমনটা কিছুক্ষণ আগে আমি স্বপ্নে দেখেছিলাম। ওরে চাহনিতে আমার ভেতরটা মুচড়ে গেল। এমন সময় আমার এই মোহ ভেঙে ঠুক ঠুক লাঠির আওয়াজ করতে আমার ঘর হতে অন্ধকে বের হয়ে আসতে দেখলাম। আমাকে অতিক্রম করে সে ফিসফিস করে বলল, আমার কথা ঠিক আছে তো বড় সাহেব? এটা বলে সে নিচের দিকে নেমে গেল। অন্ধের প্রতি সুহাসিনীর কোনো মনোযোগ লক্ষ্য করলাম না আমি। আমি অন্ধের পিছনে পিছনে ছুটতে লাগলাম। স্বপ্ন হলে কি হবে? আমার মন বলছিল আমার সন্তানরা বিপদে আছে, যে করেই হোক ওদেরকে বাঁচাতে হবে আমাকে। আমাকে নিয়ে আমার মায়ের পাশের ঘরটাতে ঢুকতে দেওয়ায় হঠাৎ যেন বোবা হয়ে গেলেন এই অন্ধ। তিনি কি দেখাতে চাইছেন সেটা পর্যন্ত বললেন না আমাকে। আমি তাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকলাম, কিন্তু তিনি এতটাই চুপ হয়ে গেলেন যে আমার সত্যি মনে হচ্ছিল উনি বোবা হয়ে গেছেন। কি করব কিছুই মাথায় আসছিল না আমার। আমি ঘরটার চারপাশ দেখতে আরম্ভ করলাম। এই ঘরটাতে ছোটবেলায় ওই মূর্তিটাকে দেখে অজ্ঞান হয়ে গেছিলাম আমি। ঘরটা আগের তুলনায় সামান্য ছোট মনে হচ্ছিল আমার কাছে। ঘরের দেওয়ালগুলি লাল কাপড় দিয়ে মোড়ানো। ঘরটা একটা কোনায় ছোট ছোট টেবিলের মতো করে কাঠের আসবাবপত্র ছিল, আর অনেকগুলো কাগজ, খাতা, বই আর কলম। ঘরের উপরে কোনো তাকাতে হঠাৎ করে আমার কলিজায় ধুক করে উঠল। ছোটবেলায় দেখা মূর্তির কথা মনে পড়ে গেল আমার। আর ঠিক এমন সময় ঘরের ওই কোণায় একটা গুম গুম আওয়াজ শুনতে পেলাম। এই আওয়াজটা শুনতে অন্ধ ভয়ে পেছনে সরে একেবারে দরজার কাছে চলে এলো। এত গম্ভীর, এত কঠিন আর ভয়ার্ত আওয়াজ আমি আমার জীবনে কখনো শুনিনি। ভয় আর আতঙ্কে আমার হাত পা কাঁপতে লাগলো। আওয়াজটার তীব্রতা আস্তে আস্তে বাড়তে লাগলো। আওয়াজে এমন ছিল যেন মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী শিকারে ওত ডাকছে। ভয়ে ভয়ে সামনে পা বাড়ালাম। জানি না কোন জিনিসে আমাকে এত দুঃসাহস দিয়েছিল। আমি এক পা করে দেওয়ালটার সামনে এগোচ্ছিলাম। দেওয়ালে একদম সামনে আসতে লাল কাপড়ে মোড়ানো পিছনে সেই মূর্তিটাকে আবার দেখতে পেলাম। সেই কুৎসিত এক বীভৎস মূর্তি, যার চোখগুলো ঠিক বহু বছর আগের মতোই বাঁধা দিয়ে একটা লাল কাপড় দিয়ে। কিন্তু এবার সেই জড়মূর্তিটা যেন আগের মতো জড় ছিল না। সে যেন এখন জীবন্ত একটা সত্তায় পরিণত হতে গেছে। নড়াচড়া না করতে পারলেও আমি অনুভব করলাম মূর্তিটা এখান থেকে বের হতে চাইছে। তার সমস্ত শক্তি দিয়ে ছুটে আসতে চাইছে সে। ওর কালো জিহ্বাটা দেখে কেউ বলতে পারবে না এটা মাটি দিয়ে তৈরি। দেখে স্পষ্ট মনে হচ্ছিল একদম বাস্তব। মূর্তিটা জীবন্ত হবার প্রমাণ এই আওয়াজে বোঝা যাচ্ছিল। শরীর কাঁটা দিয়ে উঠল। ভয়ে পেছনে তাকালাম আমি, যেন আরো শিউরে উঠলাম। আমার পেছনের দরজার সামনে অন্ধ নেই। চারিপাশে তাকালাম, তবুও তাকে দেখতে পেলাম না। আমি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলাম। আমার চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা যা আমি অতীতে উপেক্ষা করে গেছিলাম, সেগুলো আমার দৃষ্টি অগোচরে হতে আরম্ভ করলো। এই ঘরটা থেকে বের হতেই দেখলাম দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি হুড়মুড় করে বের হয়ে আমাকে থামিয়ে দিল। তারপর ঘরের দরজাটা বন্ধ করে আমাকে শব্দ করতে নিষেধ করলো। হাঁটু গেড়ে মাটিতে বসে বাড়ির মেঝেতে পাশাপাশি টানা খুব সূক্ষ্ম ৩টা দাগ কাটা লাইনে আমাকে দেখালো সে। আমি লক্ষ্য করলাম কাটা দাগগুলো পুরো বাড়ি জুড়ে রয়েছে। আরও লক্ষ্য করলাম অন্ধ আমাকে সেই দাগের উপরে থাকতে ইশারা করছেন। আমার ভয় ও আতঙ্ক তখনও কাটেনি। বুক তখনও আমার ধড়ফড় করছিল। অন্ধের সাথে আমিও এই দাগ বরাবর চলতে থাকলাম। আর অন্ধ তার লাঠি দিয়ে সেই দাগ অনুসরণ করতে করতে সামনে যেতে লাগলো। হেঁটে রিয়াদের ঘরের সামনে আসতে বুঝতে পারলাম সুহাসিনী আমাকে একদম লক্ষ্য করছে না। এই দাগটা নিচের ঘর থেকে শুরু করে আমার ঘরের সামনে এসে থেমে গেছে। আর আমার ঘরের চারদিকটা যেন একটা বলয়ের মতো করে আবৃত করে রাখছে। বড় সাহেব, ঘুমানোর আগে এই কাপড়টা দিয়ে চোখ বেঁধে ঘুমাবেন, তাহলে সুরাহা আপনার মস্তিষ্কের কাছে আসতে পারবে না। মেঝের দাগ ৩টি দেখিয়ে দিয়ে সে বলল, আপনার ঘর আর নিচের ওই ঘর
এই দুটো ঘরে সুরাহা সশরীরে প্রবেশ করতে পারবে না। এই ২ ঘর আপনার মা বন্ধ করে রেখেছেন। আপনার রাতে খাবার এখানেই দিয়ে যাব। কিন্তু সাবধান, এই বাড়ি থেকে বের হবার চিন্তা ভুলেও করবেন না কখনো। এখন আর আপনার সে সুযোগ নেই।" একদম ফিসফিস করে কথাগুলো বললেন তিনি। তারপর আমার হাতে লাল কাপড়টা দিয়ে আস্তে, আস্তে নিচে চলে গেলেন। এমন সব জিনিস আমার সামনে ঘটছে যা থেকে মুক্ত হতে এসেছিলাম আমি। ছোটবেলায় যার কর্মকাণ্ডে পালিয়ে গেছিলাম, আর সেই ব্যাপারগুলো ঘটেছে আমার সাথে। যেই বাড়ি থেকে জীবন নিয়ে চলে গেছিলাম, আজ আমি সেখানেই বন্দি। রাত ১২টা। আজকে আমি এতটাই ঘাবড়েছিলাম যে চোখের পাতা ফেলার সাহসটুকু পাচ্ছিলাম না। এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে বিছানায় মাথা রাখবো? পাশের ঘরে সুহাসিনী, সে আমার সন্তানকে খুন করার হুমকি দিচ্ছে। আর ঘরের নিচে থাকা একটা জীবন্ত পিশাচ অন্ধের দেওয়া কাপড়টা চোখে বেঁধে আমি ভেতরে ভেতরে কাঁদতে আরম্ভ করলাম। কিছু একটা ছিল এই কাপড়ে। কাপড় চোখে লাগানো অল্প কিছুক্ষণের মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম। আর ঠিক মাঝরাতেও আরও একটা স্বপ্নে আমার ঘুম ভাঙলো, যেখানে আমি আমার মাকে দেখতে পেলাম। উনি তার ২ হাত দিয়ে আমাকে একটা সংখ্যা বোঝানোর চেষ্টা করেছিল। সেই সংখ্যাটা হলো ৩৪, যে সংখ্যায় ইশারায় মা মৃত্যুর সময় করেছিল। ওনার ঝুলন্ত লাশের হাতের আঙ্গুলে দিয়ে ডান হাতে ৩ আর বাম হাতে ৪ ইশারা করা ছিল। ঘুম ভেঙে উঠে আমি আমার চোখের বাঁধা কাপড় অবস্থায় বিছানা থেকে উঠে বসলাম। জোরে, জোরে শ্বাস নিতে থাকলাম আর ভাবতে থাকলাম এই ৩৪ লেখাটায় আমি আরও এক জায়গায় দেখেছি। কিন্তু সেটা কখনোই কোনোভাবেই মনে করতে পারছিলাম না। ঠিক এমন সময় কাঁধের উপর একটা উষ্ণ হাতের স্পর্শে আমি চিৎকার করে উঠলাম আমি। নারী দেহের সন্ধান পেলে উন্মাদ পুরুষেরা যেমন ভয়ঙ্কর হয়ে ওঠে, কাঁচা মাংসের গন্ধে খেপা জানোয়ার যেমন হিংস্র হয়ে ওঠে, তার থেকেও হাজার গুণে ভয়ঙ্কর আর হিংস্র হয়ে কোনো বন্দি পিশাচ তার মুক্তির পথ খুঁজে পায়। শিকারে পশুর সামনে থাকা শিকারটাই শুধু জানে সেটা কতটা ভয়াবহ আর মর্মান্তিক। আমি ছিলাম সেই শিকার। সে রাতে ঘুম থেকে ওঠার পর নিজের কাঁধের উপর কারো একটা হাত স্পর্শ অনুভব করছিলাম আমি। চিৎকার করে আমার চোখের বাঁধা লাল কাপড়টা খুলতে ঠিক এমন সময় দরজার ঘর থেকে বেশ দূরে অন্ধের গলা শুনতে পেলাম আমি। "কোনোভাবেই চোখ খুলবেন না বড় সাহেব। যত কিছু হয়ে যাক, আপনি তাকাবেন না ওর দিকে।" তারপর বেশ কিছুক্ষণ নীরবতা। আর তারপরে কিছুক্ষণ পর সুহাসিনীর সেই মিষ্টি কণ্ঠ, "চোখ খোলো ফারাত, একবার দেখো আমাকে, একটা বারের জন্য তাকাও আমার দিকে।" এটাই ছিল আমার সুহাসিনীর কাছ থেকে শোনা সর্বশেষ মনুষ্য কণ্ঠ। আমি বিছানা থেকে উপরে চোখ বন্ধ করে বসেছিলাম। এর মধ্যে হঠাৎ হঠাৎ মনে হতে লাগলো কেউ আমার পাশ দিয়ে হেঁটেই যাচ্ছে। আবার কেউ যেন আমাকে পেছন থেকে আমাকে ধরার চেষ্টা করছে। দরজার বাইরে থেকে উদ্ভট সব আওয়াজ, শব্দ শুনতে পাচ্ছিলাম। আতঙ্কে শরীর সম্পূর্ণ ঘেমে ভিজে গিয়েছিল। আমি বেশ কয়েকবার অন্ধ চাচাকে ডাকলাম, কিন্তু তার কোনো সাড়া নেই। কেন তিনি সাড়া দিচ্ছেন না, আর তার কি হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না। যদিও আমি চোখে দেখতাম, কিন্তু সে সবসময় চোখ বাঁধা হয়ে থাকার কারণে অন্ধ হয়ে গেছিলাম। অন্ধের মতো একবার সামনে একবার পিছনে ঘুরতে থাকলাম। আমি উপলব্ধি করতে পারছিলাম কেন সুহাসিনী আর রিয়াদের চোখের উপরে এই লাল কাপড় বাঁধা ছিল, আর কেনই একজন অন্ধ মানুষ আমার মা সুহাসিনীকে পাহারা দেবার জন্য রেখেছিল। কিন্তু এখন এই উপলব্ধি হয়তো আর কোনো কাজে আসবে না। আর এখানেই এভাবে হয়তো আমি মারা যাব। হয়ে সূর্য উষ্ণ আলো যখন আমার শরীরে প্রবেশ করলে হঠাৎ নিজেকে জীবিত মনে হলো। কিন্তু তখনও চোখের বাঁধন খোলার মতো সাহস পাচ্ছিলাম না আমি। আমি অসহায়ের মতো তাকাতে আরম্ভ করলাম, "চাচা, চাচা।" অন্ধ চাচার কোনো সাড়া নেই। আমি এবার পাগলের মতো প্রতিবন্ধী ভাই রিয়াদকে ডাকতে আরম্ভ করলাম, "রিয়াদ, রিয়াদ।" যদিও জানতাম আমার এই ডাক ওর কান অব্দি কখনো পৌঁছবে না। প্রচুর ঘাবড়ে যাবার কারণে হয়তো শব্দটা আমি এতক্ষণ ধরে উপেক্ষা করছিলাম। শব্দটা টের পাওয়ার সাথে সাথেই আমি চুপ করে কান খাড়া করে রাখলাম। সামান্য নীরবতা, তারপর মেঝেতে মৃদু ঠুকঠুক একটা আওয়াজ, তারপর আবার নীরবতা, আবার সেই আওয়াজ। এই আওয়াজ আমার চেনা। এই অন্ধ চাচার লাঠির আওয়াজ। উনি নিশ্চয় আমাকে যাবার সংকেত দিচ্ছেন। জানে পানি আসার কথাটা কি জিনিস সেটা একদম পাই টু পাই বুঝতে পেরেছিলাম আমি। আমি মেঝেতে হাঁটতে আওড়াতে থাকলাম। মেঝেতে কাটা দাগ অনুসরণ করে সামনে যেতেই হবে আমাকে। দাগটা বুঝতে পেরে ঘরের বাইরে পা রাখলাম। আমার চোখ তখনও কাপড় দিয়ে আটকানো। ঘরের বাইরে পা রাখতেই একজন আমার পাশে পাশে চলতে লাগলো, যা আমি স্পষ্ট অনুভব করতে লাগলাম। আমার পাশে এই নিঃশব্দ চলতে থাকা পথচারী সে সুহাসিনী ছাড়া আর কেউ হতে পারে না, সেটা বুঝতে কোনো অসুবিধা হলো না আমার। আমি সর্বসাবধানে এক পা এক পা করে ফেলছিলাম।
আর সাথে বুকের ভেতরে হৃদস্পন্দনটা শব্দটা শুনতে পাচ্ছিলাম। সিঁড়ির গোড়ায় আসা মাত্র অন্ধ চাচার হাতের স্পর্শ টের পেলাম আমি। আমি কিছু বলার আগে সে হুশ করে বলল, অন্ধ আমাকে নিয়ে আবার সেই মূর্তিটার ঘরটাতে ঢুকলেন। তারপর নিজেই আমার চোখ থেকে কাপড়টা খুলে নিলেন। গতকাল রাতে এই ঘর থেকে আমি পালিয়ে গেছিলাম। আজকে আবার আমাকে আনার উদ্দেশ্য আমি বুঝতে পারলাম না। আমি ঘরে যেন একটা টু শব্দ করা যাবে না, এই অভিজ্ঞতা আমার ইতিমধ্যে হয়ে গেছিল। ঘরের এক কোণে ছোট ছোট টেবিলের মতো আসবাবপত্র, উপরে কাগজগুলোতে চোখে পড়ার মতো ব্যাপারটা মনে পড়ল, যা আমি গতকাল রাত থেকে মনে করার চেষ্টা করছিলাম। গতকাল রাতে এখানে কোনো একটা কাগজের সংখ্যা ৩৪ দেখেছিলাম আমি। বড় বড় নিঃশ্বাস নিয়ে ধীর গতিতে কাগজ ওল্টাতে থাকলাম আমি। সেখানে বিক্ষিপ্তভাবে কিছু লেখা ছিল। সুহাসিনীকে দেখামাত্র আমি তাকে চিনতে পেরেছিলাম। এ কোনো সাধারণ মেয়ে নয়। এ সুরাহের বংশধর। আমি জানি না আমি কি করতে চাচ্ছি। এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে কিনা। ডাইনি সম্প্রদায়ের মধ্যে ভয়ঙ্কর এক জাতের নাম সুরাহা, যারা ছিল পিশাচ বংশের বংশভূত। পৃথিবীতে এখনো পর্যন্ত যত প্রেত শাসক রয়েছে, তারা সকলেই কম বেশি চিন্তিত থাকেন এই জাতটাকে নিয়ে। নীলবর্ণের চোখ, অপরূপ আকর্ষণীয় সৌন্দর্য এদের শনাক্তকের একমাত্র উপায়। পূর্ব প্রেত শাসকরা এই পিশাচকে একটা মূর্তিতে বন্দি করে রেখেছিল বহু বছর। আর তারপর থেকে এই পিশাচকে মুক্ত করতে লেগে আছে ওরা বংশধরেরা। এই ডাইনিদের সংখ্যা এখনো পর্যন্ত প্রেত শাসকদের কাছে অজ্ঞাত। একটা নতুন নিষ্পাপ জীবনে এই পিশাচকে মুক্তি দিতে পারে। একটা মনুষ্য সন্তান নিজের ভ্রূণে আনা ৩৪ দিনের মাথায় এই ভ্রূণকে এই মূর্তির কাছে বিসর্জন দিলে জেগে উঠবে এই পিশাচ, যা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। সান্ত্বনা, সন্তান একটা কেউ চাইলেই মা হতে পারে না, সে যেই হোক, মানুষ অথবা ডাইনি। সুহাসিনীর সাম্যে এবং স্বপ্নচারণের সকল ক্ষমতাকে বন্দি করার পরেও মনে হচ্ছে এই পিশাচ বের হয়ে আসবে। দিন দিন কিভাবে যেন জীবন্ত হয়ে আসছে মূর্তিটা, কিন্তু কিভাবে আমার জানা নেই। কিন্তু কোনো কিছু আছে যা আমার চোখের অগোচরে। পিশাচ আরও জীবন্ত হয়ে উঠছে। গ্রামের লোকদের বলে দেওয়া হয়েছে, আমার কিছু হলে সকলে যেন এই গ্রাম ত্যাগ করে। কি করে আটকাবে একে? ডাইনি সুরাহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে ৩৪ ঋতুচক্র স্পর্শহীন কাটাতে হবে সেই পুরুষকে। তাহলে একমাত্র পিশাচের আগমন আটকানো যাবে। আর এই ডাইনি সুরাহার মৃত্যু ঘটবে। কিন্তু কে আছে যে এই মোহময় সৌন্দর্য থেকে বাঁচাতে পারবে নিজেকে? আজ সুহাসিনীর সাথে আমার ছোট ছেলে রিয়াতের বিয়ে। ডাইনির সাথে ছেলের বিয়ে দিচ্ছি। সব মায়েরা সন্তানদের সুস্থতা চায়, কিন্তু আমি চাই না। হয়তো প্রকৃতি বড় কোনো স্বার্থের জন্য এমন সন্তান দান করেছে। ৩৪, ৩৪, ৩৪। যে কোনোভাবেই সুহাসিনীর সাথে কোনো শারীরিক সম্পর্ক ছাড়াই রিয়াদকে তার স্ত্রীর ৩৪ ঋতুচক্র পার করতে হবে। রিয়াদ আমার বাবা, তোমার মা তোমাকে নিয়ে গর্বিত। তুমিই একমাত্র ভরসা। নিজের স্বামীর ঘর ছেড়ে সুরাহা কোথাও যাওয়ার ক্ষমতা রাখে না। এমনকি নিজ স্বামীর কোনো ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে না। সুতরাং এই বাড়ির বাইরে আজ থেকে বাইরের পুরুষ আসা নিষিদ্ধ। সুহাসিনীকে অস্পৃষ্ট রাখতে হবে যে করে হোক। তা না হলে ওর উপর করা সকল বাণ নষ্ট হয়ে যাবে। ওর দৃষ্টি যেন কোনো পুরুষের নজরে না আসে। ও তার দৃষ্টি নিয়ে বশ করে ফেলে। দৃষ্টি ওর প্রধান হাতিয়ার। এক শব্দপ্রেতক শাসক সুহাসিনীর পাহারাদার হিসেবে নিয়ে আসা হয়েছে। চোখ খুব খারাপ জিনিস। এই চোখ দিয়ে ওরা মস্তিষ্কে ঢুকে যায়। অন্ধকে নির্দেশ দেওয়া হয়েছিল কোনো পুরুষ সুহাসিনীকে দেখা মাত্রই তাকে হত্যা করার। কিন্তু নিজের ছেলেকে খুন করার মতো উদার আমি হতে পারলাম না। সুহাসিনীর নজর ফারাদের উপর পড়েছে। সে যে করে হোক ওকে বাঁচাতে হবে। সুহাসিনী একবার ওর কাছে গেলে ওকে আর আটকানো যাবে না। নিজের ঘরে বানানো বানটা ছেলের ঘরে দিয়ে দিলাম। আমার ছেলে আমার উপর অনেক রাগ। ও কেন এলো এখানে? আমি সেই দায়িত্ব নিয়েছি। সেটা হয়তো শেষ হবে কিনা জানি না। মনে হচ্ছে আমি হেরে যাব। যখন কোনো খারাপ শক্তির উদয় ঘটে, তাকে দমন করার জন্য একটা ভালো শক্তি সৃষ্টি হয়। যাবার আগে এই একটাই সান্ত্বনা। আমি একটার পর একটা পাতা অপরিষ্কার মতো উল্টাতে লাগলাম। লেখাগুলো আমার মায়ের। লেখা পড়তে আমার চোখ বেয়ে অশ্রু অনবরত পড়তে আরম্ভ করলো। মায়ের মৃত্যুর পর এখন কে আছে যে আমাকে বাঁচাবে? হঠাৎ বাইরে একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। দরজার ফাঁক করে উকি দেখলাম। সুহাসিনীকে দেখে কলিজা কামড় দিয়ে উঠল।
ওই এমন এক ভয়ানক রূপে দরজার বাইরে দাঁড়িয়ে, যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। আমি সাথে সাথে দরজা বন্ধ করে দিলাম। সুহাসিনী কেমন যে একটা কুৎসিত আওয়াজ করতে করতে দরজার বাইরে ঘুরঘুর করতে লাগলো। আমি যে ঘরে অবস্থান করছি সেখানে একটা পিশাচ মূর্তি, আর আমার দরজার বাইরে ডাইনি। আমি এই বাড়ির বাইরে বের হতে পারবো না, কারণ সুহাসিনী তাহলে আমার সন্তানকে মেরে ফেলবে। মারিয়াকে মেরে আমার দেশের বাইরে যাওয়া বন্ধ করছে সে। আতঙ্কে আমার হৃদস্পন্দন যেন থেমে যাবে যাবে করছিলাম। মায়ের লেখাগুলোর দিকে আবার তাকালাম আমি, যার শেষে লেখাটা ছিল, যখন কোনো খারাপ শক্তির উদয় ঘটে, তাকে দমন করার জন্য একটা ভালো শক্তি সৃষ্টি হয়। যাবার আগে এই একটাই কথাই সান্ত্বনা। তারপর অন্ধের দিকে তাকালাম। আমি জানি না কি করতে হবে আমাকে, কিন্তু সময় হাল ছাড়লে চলবে না। যে করে হোক এই বাড়ির ভেতর থেকে রিয়াদের পাশের 34 চক্র পার করাতে হবে এই এই ডাইনিকে। এই বিপদ থেকে মুক্তির এই একটাই পন্থা। মৃত্যুর আগে আর আমার স্বপ্নে মা এই ইঙ্গিত করেছেন। অন্ধ চাচার হাত থেকে লাল কাপড়টা শক্ত করে চোখে বেঁধে নিলাম। দীর্ঘ 34 মাস এই কাপড় বেঁধে অন্ধের মতো থাকতে হবে আমাকে, যে করে হোক। 2 যুগ পর নিজেকে নির্দোষ প্রমাণ করে জার্মানিতে ভাই রিয়াদ আর 2 সন্তানকে নিয়ে বেশ ভালোই আছে ফারাদ। এক মারাত্মক সংকটময় অতীত ফেলে এসেছে। সেদিন সকালে কফির মগে চুমুক দিতে দিতে টিভি দেখছিল ফারাদ। হঠাৎ করে একটা খবরে চোখ আটকে গেল তার। বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল থেকে বহু বছর আগে এক মূর্তি উদ্ধার করেছে প্রত্নতত্ত্ববিদরা। গবেষণায় বলেছে এই মূর্তি না হলেও 2 থেকে 3 হাজার বছর আগের। মূর্তিটা অভয়ত এক বিভৎস। প্রত্নতত্ত্ববিদরা মনে করেছেন পূর্বযুগের কোনো গোষ্ঠী ধর্মযাজক হয়তো কোনো অপশক্তি থেকে বাঁচার জন্য তৈরি করেছিলেন এই মূর্তি। মূর্তির চোখে একটা লাল কাপড়ের আবরণ দেখা। দেশ এবং দেশের বাইরে বেশ চাঞ্চল্য বিরাজ করছে মূর্তিকে ঘিরে। খবরটা শুনে কলিজা শুকিয়ে গেল ফারাদের। নিঃশ্বাস জোরে জোরে পড়তে আরম্ভ করলো। এমন সময় টিভির রিপোর্টার মেয়েটাকে খেয়াল করতে হাত থেকে কফির মগটা ভেঙে পড়ল। কালো কোঁকড়ানো চুলের মেয়েটা, চোখগুলো নীল বর্ণের। মনে হচ্ছে যেন ওর দিকে যেন তাকিয়ে আছে সে।